গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব 12। রোজমারি গলার বিস্ময় আর বিরক্তিটা চেপে রাখতে পারল না। জো, তুমি কি চা? তোমার সঙ্গে আমার সম্পর্ক তো চুকে বুকে গেছে। সম্পর্কের জন্য ব্যস্ত হয়ে না, আমরা স্বামী স্ত্রী নই ঠিকই, কিন্তু হয়তো পুরনো বন্ধুত্ব তুমি সবটা ভুলে যাওনি। কে বলল ভুলে যায়নি? আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্বীকার করি না। ঠিক আছে রোজমারি, সেটাও মেনে নিলাম, কিন্তু আমি যদি তোমার কাছে একটু সাহায্য চাই, পাবো কি? কি ধরনের সাহায্য? বলছি, কিন্তু তার আগে তো তোমার গলার কাঠিন্যই তো নামানো দরকার। মনে হচ্ছে তুমি খুব রেগে কথা বলছো। হয়তো তাই। আমি ব্যস্ত মানুষ, একদম সময় নেই। জানি, শুধু ব্যস্ত নও, এখন তুমি বেশ গুরুতরও মানুষ। বাজে কথা রাখো জো, যা বলার চটপট বলে ফেলো। অত তাড়াহুড়ায় বলার মতো কথা নয়, একটু সময় লাগবে। তাছাড়া কথাটা টেলিফোনেও বলা যাবে না। আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। আমি কলকাতাতেই আছি। অসম্ভব। তোমার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। শোনো রোজমারি, দরকারটা জরুরি। যত জরুরি হোক, আমার পক্ষে সম্ভব নয়। রোজমারি, ব্যক্তিগত পছন্দ অপছন্দ বড় কথা নয়। আমি তোমার অপছন্দের মানুষ হতে পারি, কিন্তু আমি তোমার ক্ষতি করার জন্য আসিনি। আমাকে ভুলে যাচ্ছ না কেন জো? আমি তো ভুলতে চাই। ভাবাবেগের দ্বারা চালিত হওয়ার বয়স আমি পেরিয়ে এসেছি রোজমারি। দুনিয়াটা কঠিন জায়গা। আমাকেও কষ্ট করে বেঁচে থাকতে হয়, তোমারও বয়স বসে নেই। আমরা নিশ্চয়ই আর ছেলে মানুষ নই। তোমার দরকারটা কি ধরনের? দেখা হলে বলা যাবে। দেখা করতেই হবে তাহলে? হ্যাঁ, এবং গোপনে। যদি তা সম্ভব না হয়? রোজমারি, তুমি আমাকে সময় স্বেচ্ছায় না দিলে আমি যেমন করেই হোক তোমার সঙ্গে দেখা করবই। এ ব্যাপারে কোনো বাধাই মানব না, কিন্তু সেই সাক্ষাৎকারটা তোমার আরো অপছন্দের হতে পারে। এটা কি হুমকি? রোজমেরি, আমাকে খামাখা জেরি করে তুলছ কেন? আমি অনেক কিছুই ভুলিনি। কি বলনি? ভিয়েনা। রোজমেরি চুপ করে রইল, কিন্তু তার মুখ যে ফ্যাকাশে হয়ে গেল তা লক্ষ্য করেছিল মৈত্রেয়ী। রোজমেরি মাউথপিসটা হাত দিয়ে চেপে রেখে মৈত্রীকে বলল, তুমি একটু বাইরে যাবে মৈত্রেয়ী? মৈত্রেয়ী চলে গেলে রোজমারি ক্লান্ত গলায় বলল, জো, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করছো? না রোজমেরি, শুধু বলছি অতীতকে সম্পূর্ণ বিস্মৃত হওয়া ভালো নয়। জো, আজ একটা সত্যি কথা বলবে? শপথ করে বলতে পারি না, তা সম্ভব হলে চেষ্টা করব। তুমি কি কাজ করো? যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তখন যা পড়তাম আমি এখনো তাই করি। তুমি বলেছিলে তুমি একটা কোম্পানির রোহিং সেলসম্যান। হ্যাঁ, কথাটা মিথ্যে হতে পারে। তুমি সত্যি কি করো? আমি যা করি তা বলার মতো নয়। আমার চাকরিটা এমনই যে ভালো কাজ করলে কেউ পিঠ চাপড়ায় না, কিন্তু ভুল করলে প্রাণ যায়। তুমি কি পেশাদার খুনি বা গুন্ডা? এরকম সন্দেহের কারণ কি? আমার মনে পড়েছে একটা লোক মাসখানেক আগে আমাকে বলেছিল জোসেফ ক্লাইন আমার জীবনে ফিরে আসবেন, তবে অন্য ভূমিকায়। লোকটা খুবই জ্ঞানী, কিন্তু সে কে? তার নাম সুধাকর দত্ত। সে ইন্টারপোলের অফিসার বলে নিজের পরিচয় দিয়েছিল। জো একটু চুপ করে থেকে বলল, তুমি আজকাল বিপজ্জনক লোকদের সঙ্গে বন্ধুত্ব করো নাকি? কেন, সুধাকর কি বিপজ্জনক লোক? হ্যাঁ রোজমারি, খুব সাংঘাতিক বিপজ্জনক লোক। সে হয়তো তোমার অতীতের কথাও জানে। কি করে জানলে? সুধাকর দত্তকে গোটা ইউরোপের পাপিতাপিরা চেনে। প্যারিসে তার নামে অনেকে বুকে ক্রুশ চিহ্ন আঁকে। কিন্তু আমি তো পাপি তাপি নই। ভিয়েনায় যা ঘটেছিল তা আপতন মাত্র। জানি রোজমেরি, কিন্তু অনেকে হয়তো ততটা আপতন বলে মনে করবে না। যে ঘটনাটার জন্য আজকাল তোমার
কেউ দাবি করবে না, তবে বদনামের ভয় আছে, ব্যবসার সুনাম নষ্ট হতে পারে। জোসেফ লাইন, তুমি অতীতের ভূত, কি চাও বলো? আপাতত একটা অ্যাপয়েন্টমেন্ট। তবে আগামীকাল ঠিক এই সময়ে আমাকে একটা টেলিফোন করো। করব, তারপর তোমার সঙ্গে দেখা করবো জো। বুদ্ধিমতিময়, এই তো চাই একটা কথা। কি কথা? আমাদের এই সাক্ষাৎকারের কথা কাউকে জানাবে না। কেন? সেটা তোমার ভালোর জন্যই। যদি বলো তাহলে কিছু জটিলতা দেখা দিতে পারে। কিন্তু জো, আমার নিরাপত্তার জন্য কথাটা কাউকে জানানোর দরকার বলেই তো মনে হয়। জো একটু হেসে বলল, তুমি সত্যি বুদ্ধিমতী। আমাকে বিশ্বাস করা যে ঠিক নয় তা আমরা দুজনেই জানি। তুমি কি তোমার স্বামীকে জানাতে চাও? না, মনোজিৎ তো ভীত গোছের মানুষ, হয়তো উদ্বেগে ভুগবে। তবে কাকে? সেটাও কি তোমাকে বলতে হবে? বললে বলতে পারো, না বললেও ক্ষতি নেই। তবে ব্যাপারটা যত গোপন রাখবে তত ভালো। কেন? আমি একজন সন্দেহজনক লোক তোমার ভূতপূর্ব সারে। আমার সঙ্গে তোমার যোগাযোগ ঘটাটা খুব স্বাভাবিকভাবে নেবে না লোকে। তুমি কতদূর সন্দেহজনক? এক একজনের কাছে এক এক রকম। তার মানে তুমি ভালো জীবনযাপন করো না, তাই না যোগ? আমার মতো আরো অনেকেই তাই। আমার একটা শর্ত আছে। কি শর্ত রোজমারি? আমি তোমার সম্পর্কে প্রায় কিছুই জানি না। আমাকে তোমার সম্পর্কে সব জানতে হবে। যোগটা চুপ করে থেকে বলল, তাতে কি লাভ? আমি জানতে চাই আমাদের রোমান্সের সময় তোমাকে আমার কেন খুব ভালো লোক মনে হয়েছিল। অদ্ভুত তোমার কৌতূহল, তবু বলি, হয়তো আমি খুব খারাপ লোক ছিলাম না। এখন কি খারাপ হয়েছ? তা কি চোখ লাইন নিচে বলতে পারে? ঠিক আছে, কাল ফোন করো। রোজমারি ফোনটা রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মন এমনিতে ভালো নেই, তারপর অতীত থেকে জোক লাইনের এই ফিরে আসা, এই ঘটনার মধ্যে নিয়তির কোন মার লুকিয়ে আছে কে জানে। রোজমারি মৈত্রীকে ইন্টারকমে ডেকে নিল, তারপর ডুবে গেল কাজে। সন্ধ্যার পরও সে আর মনোজ অনেকক্ষণ অফিসে থাকে। বিস্তর কাজ তাদের। মাঝে মাঝে অফিস থেকেই তারা একসঙ্গে কোনো পার্টিতে যায়। পার্টি তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আজও এক পার্টি ছিল, কিন্তু রোজমারির মনে ছিল না। মনোজের ফোন এলো 7টার পর। রোজই হলো 7টা বাজে যে। 7টা? কেন, আজ কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? বা আজ যে সিং সাহেবের পার্টি? ও, আমি ভুলেই গিয়েছিলাম। এখন বেরিয়ে পড়া যাক। রোজমেরি বলল, শোনো, আমি যাব না। সে কি? কেন? আমার শরীরটা ভালো নেই, তুমি একাই যাও। হয়তো ওরা কিছু মনে করবে। একটু ছুঁয়ে গেলে পারতে। না, আমি আরো একটু কাজ করে সোজা বাড়ি যাব। মনোজা আর ছুটোছুটি করল না। রোজমারি খুব সহজে নিজের সিদ্ধান্ত থেকে সরে না। সে হতাশ গলায় শুধু বলল, আচ্ছা। রোজমারি ফোনটা রেখে মৈত্রীর দিকে চেয়ে বলল, আজ আর কোনো কাজ করব না, কাগজপত্র গুছিয়ে রাখো, আমি যাচ্ছি। রোজমারি বেরিয়ে এলো, গাড়িতে উঠল। বাড়ি ফিরে একটা ছোট মাপের ওয়াইন খেয়ে বাথটাবে গরম জলে পড়ে রইল অনেকক্ষণ। মাথায় চিন্তা আর চিন্তা, স্মৃতি আর স্মৃতি। গা মুছে সে একটা ঢিলা পোশাক পরে লিভিং রুমে এসে কিছুক্ষণ আনমনে একটা ম্যাগাজিনের পাতা উল্টে ছবি দেখে গেল। তাজা খুব বিনীতভাবে এসে বলল, মেম সাব, ডিনার করবেন কি? না তাজু, আজ কিছু নয়। একটু স্যুপ? না, বরং একটা ড্রিঙ্ক দাও, পোর্ট। ঠিক আছে। রোজমারি পোর্টটা খুব উপভোগ করলো, আবার নিল এবং আবার। তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিনটা গেল একটু মন্থর গতিতে। সন্ধ্যা ঠিক 6টার সময় ফোন এলো। রোজমেরি, আমি জো। হ্যাঁ জো, আর 1 ঘন্টা পরে তুমি আমার দেখা পাবে। কোথায়? জায়গাটা তুমি ঠিক করো। আমি? হ্যাঁ তুমি। রোজমেরি, তুমি আমাকে ক্রমশ বেশি অবাক করে দিচ্ছ। এত অবাক হওয়ার কি আছে?
তাহলে এক কাজ করো, তুমি একটা গাড়ি নিয়ে চলে এসো ভিক্টোরিয়ার সামনে, আমি দাঁড়িয়ে থাকবো। তারপর কোথাও যাওয়া যাবে। আমার গাড়ি চালায় ড্রাইভার, সে থাকলে আপত্তি নেই তো? আছে, তুমি নিজে ড্রাইভ করলে ভালো। তাই হবে। তাহলে ১ ঘন্টা পর? হ্যাঁ। ১ ঘন্টার একটু আগেই সময় হিসাব করে উঠে পড়ল রোজমেরি। ড্রাইভার ছেড়ে দিয়ে নিজেই গাড়ি চালাতে লাগলো। আজ কলকাতায় মিছিল নেই, জ্যামও তেমন নেই। ভিক্টোরিয়ার বড় ফটকের সামনে জো দাঁড়িয়েছিল। গায়ে একটা জিন্সের জ্যাকেট, পরনেও জিন্স, সামনে একটা ঝোলা। দরজাটা খুলে রোজমেরি বলল, উঠে পড়ো। জো উঠল। এবার কোথায় যাব জো? খিদিরপুর চিনো? চিনি, কিন্তু সে তো ঘিঞ্জি জায়গা। তা হোক, চলো। রোজমেরি গাড়ি চালাতে চালাতে বলল, তোমার দিক থেকে আমার সত্যি কোনো ভয় নেই তো? জো একটু হাসল। বলা যায় না রোজমেরি, তোমার চেহারা এখন এত সুন্দর হয়েছে যে আমার মতো বুড়োরও লোভ হতে পারে। তেল দিও না, তুমি কি বুড়ো হয়েছ নাকি? 40-এর উপর তো বুড়োই। তোমাকে অন্তত সেরকম দেখাচ্ছে না, এখনো গুন্ডাদের মতো চেহারা আছে তোমার। বাইরের তো সব নয়, ভিতরে অনেক ভাঙল। কিরকম ভাঙল? বলে লাভ নেই, শুনতে চেয়েও না। তোমার কথা কি লম্বা? না না, সেরকম কিছু নয়। এত ঢাক ঢাক গুড়গুড় কেন বলো তো? কি এমন গোপন কথা? আগে তোমার কথা, আগে তোমাকেই আর একটু তেল দিয়ে নেই। তুমি একা আমার সঙ্গে দেখা করতে এসেছো বলে খুশি হয়েছি। আমাকে বিশ্বাস করেছো বলে ধন্যবাদ। কেন আজকাল তোমাকে কি কেউ বিশ্বাস করে না? না। কেন করে না? হয়তো বিশ্বাসযোগ্য নই বলে। জো, তুমি কি কাজ করো? শুনবে? হ্যাঁ, আমি সেলসম্যান। সেটা তো মিথ্যে কথা। দুপাশে মাথা নেড়ে বলল, না মিথ্যে নয়, আমি ফেরি করি। তবে কি ফেরি করি তা জানতে চেও না। কলকাতায় কেন এসেছো? কাজে। কি কাজ সেটাই তো জানতে চাই। কাজটা তোমার কাছে। আমার কাছে? আমি কি করব? তোমার কারখানায় একটা অ্যালয় তৈরি হয়। হয়? তোমার কারখানায় তৈরি অ্যালয়ের হঠাৎ চাহিদা খুব বেড়ে গেছে। হ্যাঁ? কেন বেড়েছে রোজমেরি? তা জানি না। আমাকে তোমাদের কারখানা একটু দেখতে দিবে? কেন? এটাই কাজ, খুব জরুরি। জোকে বিশ্বাস হয় না রোজমারির, কিন্তু কয়েক বছর আগে মিউনিখে এই জোসেফ তাকে পাগল করে দিয়েছিল। এমন আকর্ষক আকর্ষক দুরন্ত পুরুষ সে আগে আর দেখেনি। জোসেফ আমেরিকান, পয়সালা মানুষ শুধু নয়, চমৎকার ভদ্র নম্র ছিল তার স্বভাব। তারপর সামান্য কোর্টশিপের পরেই তাদের বিয়ে, এবং সামান্য বিবাহিত জীবনের পরেই ছাড়াছাড়ি। তবু আজ জোক লাইন যেন সমান আকর্ষক। জোর ভিতরে একটা চুম্বক আছে হয়তো। জো তার কারখানা দেখতে চায়। এটা নিশ্চয়ই কোনো গুরুতর গোপন কথা হতে পারে না, যার জন্য রোজমারিকে এভাবে টেনে আনতে হবে। রোজমারি মৃদু স্বরে বলল, জো ক্লাইন, আমার কারখানা রোজই বাইরের লোক এসে দেখে যায়। গোপন কিছু নেই। তোমার এই নাটকের তো দরকার ছিল না। জো সামনের দিক থেকে চেয়ে বলল, আমি পর্যটকের মতো দেখব না, আমি দেখব বিশেষজ্ঞের মতো। তার মানে কি স্ক্রুটিনি? হ্যাঁ রোজমারি। রোজমারি মাথা নেড়ে বলল, সেটা সম্ভব নয়। কেন নয়? তুমি নিশ্চয়ই জানো সেরকম পরীক্ষা করতে গেলে আমাদের কারখানার প্রোডাকশন মার খাবে। 5টা কথা উঠবে। তাছাড়া হঠাৎ তো আমার এরকম ইচ্ছে হচ্ছেই বা কেন? জো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যতটা নিরাপদ জীবনযাপন করছো বলে ভাবো, তোমার জীবন হয়তো ততটা নিরাপদ নয়। তার মানে? রোজমারি, তুমি হয়তো অজান্তে কোনো বিপল ঐশ্বর্যের উপরে বসে আছো, আর সেই কারণেই তোমার নিরাপত্তা সুতোয় ঝুলছে। রোজমারি একটা শ্বাস ফেলে বলল, জো, কিছুদিন আগে আমাকে কে যেন ভুল জন্মদিনে 1 গোছা রক্তগোলাপ পাঠায়। তার ট্যাগে লেখা ছিল RIP। তোমার কথা তাই আমার বাজে কথা বলে মনে হচ্ছে না, কিন্তু কিসে ঐশ্বর্য বলবে আমাকে? জো নেতিবাচক মাথা নেড়ে বলল, জানি না। তোমার আশ্চর্য অ্যালয়
সম্পর্কেও কিছু জানা নেই আমার। তোমার কারখানা খুঁটিয়ে দেখার জন্য আমার সঙ্গে দুজন লোক এসেছে, একজন বিশেষজ্ঞ, অন্য একজন খুনি। তার মানে? সামান্য ধরা গলায় বলল, আমি স্বাধীন নই রোজবারি, আমাকে কাজ করতে হচ্ছে ভয় ও হুমকির মধ্যে। তোমাকে কেউ বাধ্য করছে বলতে চাও? হ্যাঁ, কে বাধ্য করছে জো? একটা কর্পোরেট বডি। তারা কারা? আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমাকে কিছু কথার বলার দরকার, শুনবে? বলো। যখন তোমাকে বিয়ে করি তখন আমি ছিলাম গুপ্তচর। রোজমারি চমকে ওঠে। গুপ্তচর? আমেরিকার সরকারের ফেডারেল ব্যুরোর। আশ্চর্য। কিন্তু পরে আমাকে চাকরি ছাড়তে হয়। ব্রুকলিনে আমি একটা দোকান চালাতে শুরু করি। অ্যানা নামের একটা মেয়েকে বিয়ে করি, অ্যানার দুটো বাচ্চা, নিরাপদ জীবন। আনা কেমন মেয়ে? ভালো, খুবই ভালো, জন্মসূত্রে রাশিয়ান। তারপর বলো। চিরকাল সমান যায় না, আমি নানাভাবে জড়িয়ে পড়ি অপরাধ জগতের সঙ্গে। কিভাবে? অত বলবার সময় নেই। তাহলে বলে যাও। নানা সূত্রে আমার আয় হতো, মোটায় অ্যানা দোকান নিয়ে পড়ে আছে। আর তুমি? আমাকে যে কাজটা করতে হয় তা ভাড়াটের সৈন্যের মতো। খুন খারাপি কি? ঠিক তা নয়, তবে অবশ্যই আমি যা করে বেড়াই তার পরিণতি ঘটে মৃত্যুতে। এসব ঠিক বলে বোঝানো যাবে না। এখন কারা তোমার বস? অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। তারা কি চাইছো? তারা জানতে চায় তোমার কারখানায় আসলে সত্যিই কি জিনিসটা তৈরি হয় কিনা। আজকাল অনেকেই বোধহয় তা জানতে চাইছে, কিন্তু আমি নিজেই তো জানি না। পৃথিবীতে অ্যালয় তৈরি আরও কিছু কারখানা আছে, আমি তো একা নই। তাও জানি সেসব কারখানাতেই ঘটছে। জো, আমি কি অজান্তে বিজ্ঞানের বিষয়ে কিছু আবিষ্কার করে ফেলেছি? গম্ভীর হয়ে বলল, সেটা বলতে পারত আদ্রে। হাতরে? হ্যাঁ, যাকে কলকাতায় খুন করা হয়। হাতরের কথাও তুমি জানো? জানি। আদ্রে প্রায় ব্যাপারটা ধরেই ফেলেছিল, কিন্তু নিজেই বাঁচল না। কিন্তু সেখানে থেমে গেলে তো চলবে না। বুঝেছি, আমাকে বন্ধুর মতো সাহায্য করো রোজমারি, আমি তোমার শত্রু নন। কিন্তু এটা তো শত্রুতাই। হয়তো তাই। তুমি সাহায্য করলে কোনোভাবে আমি তোমাকে রক্ষা করতে পারবো, না করলে আমারও কিছুই করার থাকবে না। অর্থাৎ খুন? হয়তো তাই। তুমি ওকে খুন করবে জো? আমি করব না, ওসব করার লোক আছে। রোজমারি মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি তো খুনি সঙ্গে করেই নিয়ে এসেছ। একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ নিবিড়ভাবে সিগারেট টেনে সে নিজেকে একটু সংযত করে নিল হয়তো। তারপর বলল, আমাদের সঙ্গে পাল্লা দিতে আরও একজন এসে গেছে। কে সে? গোপীনাথ বসু নামের একজন ইন্ডিয়ান বিশেষজ্ঞ। গোপীনাথ বসু, সাকির? হ্যাঁ, চেনো? নামটা শুনেছি। আদ্রে তার অধীনে কাজ করত। সে কি চায়? আমরা যা চাই সেও তাই চায়। রোজমারি ভ্রু কুঁচকে চুপ করে রইল। মনোজ কিছুদিন যাবৎ খুব গোপীনাথ বসুর কথা বলছে। এমন কথাও বলেছে গোপীনাথ বসুকে সে মাসে 5 লক্ষ টাকা বেতন দিয়েও রাখবে। কথাটা রোজমেরি বলল না। বলল, গোপীনাথের কপাল খারাপ। কেন? তাকে মরতেই হচ্ছে। তোমরা মারবে? আমরা নিমিত্ত মাত্র। ভাড়াটে খুনি পয়সা নিয়ে লাশ নামিয়ে দেয়, ভূক্ষেপও করে না। কিন্তু খুনটা কি সে করে না রোজমেরি? আপদ দৃষ্টিতে খুনই খুন করে, কিন্তু পেছনে অন্য ছায়া থাকে। গোপীনাথ বসু এখন কলকাতায় আছে, তুমি ঠিক জানো? জানে, কালই এসেছে। ও, কিন্তু ও আমাকে মারবে কেন? আমাদের কারখানার রহস্য তো সে জানে না। তার কাছে আদ্রে সব কাগজপত্র আছে। গোপীনাথ মস্তিষ্কবান লোক, সে ঠিক ব্যাপারটা ধরে ফেলবে। তবে তাকেই কেন তোমরা ভাড়া করছো না? উপায় নেই, সুধাকার দত্ত তার পিছনে আছে। তার মতলবটা কি? সেও আমাদের মতো অ্যালয়ের রহস্য ভেদ করতে চায়। আমার মাথা গুলিয়ে যাচ্ছে জো। গাড়িটা ডান দিকে ঘোরাও রোজমেরি।
কোথায় যাচ্ছ জো? কোথাও না, আমি গলির মধ্যে নেমে যাব। আর আমি? তুমি ফিরে যাও, আমার কথা শেষ হয়েছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব স্বস্তিতে নেই জো। হ্যাঁ, ঠিকই বলেছ। যারা তোমার মতো বিপজ্জনক জীবনযাপন করে তারা স্বস্তিতে থাকে না জো। তা তো বটেই, কিন্তু আমি যখন সরকারি চাকরি করতাম তখনও বিপজ্জনকভাবেই বেঁচেছিলাম রোজমেরি। তবে তখন কোনো গ্লানি ছিল না। এখন আছে? হ্যাঁ, এখন মাঝে মাঝে মনে হচ্ছে একটা পিচ্ছিল পথ দিয়ে হরহর করে একটা অন্ধকার গুহায় নেমে যাচ্ছে, ফেরার কোনো পথ নেই। কেন নেই জো? এ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একবার ঢুকে পড়লে আর বেরোনো যায় না। অপরাধ সংগঠনগুলো ভালো টাকা দেয় রোজমারি, কিন্তু তার বদলে তারা চায় শতকরা 100% আনুগত্য এবং মন্ত্রগুপ্তি। তোমার কাছে আজ এসব যে বলে ফেললাম, এর শাস্তি কি জানো? অনুমান করতে পারছি, কিন্তু বললে কেন জো? না বললেও তো পারতে। এটাই তো বুড়ো বয়সের লক্ষণ। এনাকে তো কিছুই বলি না, বললে ওকে বিপদে ফেলা হবে। বড্ড সরল সোজা স্নেহপ্রবণ মেয়ে, কেউ তোমার মতো বুদ্ধিমতী এবং স্বনির্ভর নয়। আজও যদি তুমি আমার বউ থাকতে রোজমারি, তাহলে হয়তো জীবনে কয়েকটা ভুল সিদ্ধান্ত আমাকে নিতে হতো না। পুরুষের জীবনে বউ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আজ তোমাকে যে এসব কথা বললাম তার একটা কারণ, তুমি আমার সম্পর্কে জানতে চেয়েছিলে। রোজমারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু এ যে বিপদ আছে জানলে জানতে চাইতাম না। বিপদ আর বিপদ, সারা জীবন তো মানুষ সারা জীবন তো বিপদের মধ্যেই কাটিয়ে দিলাম। জীবন যে কত ক্ষণস্থায়ী তার সংসারী সুখী মানুষেরা জানে না। মরতে মরতে বেঁচে গিয়ে বারবার মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে ভাইদার কেটে গেছে। কিন্তু নিজের জন্য ভাই না পেলেও অন্যদের জন্য ভাই হয়। সেটা কেমন? অ্যানার জন্য, বাচ্চাদের জন্য, এই এখন তোমার জন্য একটা অশান্তি ভোগ করছি। ভাগ্যক্রমে তোমার বিপদ ডেকে এনেছি আমি, কিন্তু কিছু করার ছিল না। ওদের পরিকল্পনা ছিল তোমার কারখানা স্যাবোটাজ করবে। সেটা আমি আটকেছি, এমনকি নিজে এসেছি যাতে তোমাকে অন্তত প্রাণে বাঁচানো যায়। রোজমারি গলির মুখে গাড়িটা দাঁড় করিয়ে শুনছিল চুপ করে। তার হৃদয় দ্রবীভূত হয়েছে, চোখ একটু ছলছলে। বলল, আমার জন্য এখন কি তোমার একটু আবেগ আছে? আছে রোজমারি। তাহলে ভিয়েনার কথা তুললে কেন? তুললাম তোমাকে ভরকে দেওয়ার জন্য, যাতে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পারো। ভিয়েনায় যা ঘটেছিল তার দুর্ভাগ্যজনক, তার বেশি কিছু নয়। জো একটু হাসল, মৃদু স্বরে বলল, রোজমারি, আমি কিন্তু গোয়েন্দা। গোয়েন্দাদের চোখ একটু বেশি তীক্ষ্ণ। কি বলতে চাইছো জো? জো রোজমারির দিকে একটু চেয়ে মৃদু স্বরে বলল, তোমার বয়স এখন মধ্য 30, তবু কি সুন্দরী যে আছো। এসব কথা তুলছো কেন? আমাদের বিয়ের সময়ে তুমি আরো সুন্দর ছিলে, আগুনের চেহারা। সেই সময় পুরুষেরা পতঙ্গের মতো তোমার দিকে কম আকৃষ্ট হতো না। রোজমেরি, তুমিও সেটা পছন্দ করতে। সত্যসনত পুরুষদের প্রতি তোমার আকর্ষণ ছিল। রোজমেরি একটু রক্তাভ হয়ে গিয়ে বলল, তুমি কি আমার নৈতিক চরিত্রের পাহারাদার নাকি? না রোজমেরি, তা কেন? তুমি তোমার জীবনকে উপভোগ তো করবেই, কিন্তু বড়াকে বেশি প্রশ্রয় দিয়ে তুমি একটু বেশি ভুল করেছিলে। আমাদের সদ্য বিয়ে হয়েছে, আমরা মধুচন্দ্রিমায় গিয়েছি। সে সময় একটা জরুরি কাজে ডাক পেয়ে আমি তোমাকে হোটেলে রেখে মাদ্রিদে গিয়েছিলাম। তোমাকে ফোন করে জানিয়েছিলাম ফিরতে আমার 2 দিন দেরি হবে। ঠিক তো? রোজমেরি মুখটা নামিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তখন আমার খুব একা লেগেছিল। একা লেগেছিল বলেই কি গডারকে একেবারে শোয়ার ঘর পর্যন্ত আসতে দিলে? ওসব পুরানো কথা তুলছো কেন? কারণ গডারকে খুনের দায়টা
আমাকে ঘাড়ে নিতে হয়েছিল রোজমেরি, সেজন্য তোমাকে ধন্যবাদ। আর সেই ঘটনা থেকেই আমাদের পারস্পরিক অবিশ্বাস ও ছাড়াছাড়ির সূত্রপাত। তুমি ব্যাপারটা উপেক্ষা করতে পারতে। যৌবন বয়সে সকলেরই ওরকম ঘটনা ঘটতে পারে, খুব বড় অপরাধ তো নয়। জো হাসল। দেশটা যদি ভারতবর্ষ হতো বা তুমি আমি যদি ভারতীয় হতাম, তাহলে কিন্তু ওই ঘটনা মস্ত নৈতিক অপরাধ। সেটা আমি বলছি না। তুমি ভুল করেছিলে, কারণ কর্ডার তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমার গোপন তথ্যাবলী হাতানোর চেষ্টা করছিল। সেটা আমি জানতাম না। জানতে না, তাও জানে। তো ক্ষতি তো হয়ে গিয়েছিল। তুমি আমাকে খুনের দায় থেকে বাঁচিয়েছিলে বলে আমি যথেষ্ট কৃতজ্ঞ, জো। সেই কৃতজ্ঞতার খানিকটা ঋণ আজ শোধ করে দাও রোজমারি। কি চাও, জো? পরশুদিন তোমার কারখানায় আমরা যাব। আমাকে অবাধ প্রবেশ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করে দাও। রোজমারি একটু ভাবল। মনোজেরও একটা অনুমতি চাই। তুমি সব আমি জানি। মনোজ তো একটা ভেড়া। শোনো রোজমারি, ব্যবস্থা তোমাকে করতে হবে, নইলে ঘটনাবলী আমার নিয়ন্ত্রণে থাকবে না। তুমি কি এখনো আমার শুভাকাঙ্ক্ষী? শতকরা 100 ভাগ। কেন, জো? কে জানে কেন? জীবন বড় রহস্যময়, বড় জটিল। মানুষের মন আরো গুতো। ক্লান্ত, অন্যমনস্ক, বিষণ্ণ রোজমেরি যখন বাড়িতে ফিরল তখন রাত 9টা। মনোজ ফিরেনি। রোজমেরি গরম জলে অনেকক্ষণ গা ডুবিয়ে বসে রইল তার শ্বেত পাথরের বাথটাবে। তারপর ঘরোয়া পোশাকে লিভিং রুমে বসে ওয়াইন খেল অনেকটা। সে সাধারণত উত্তেজক পানীয় খায় না। আজ তার মাথাটা গরম, মনটাও খারাপ। রাত 10টায় সে খানিকটা স্যুপ আর এক টুকরো মাংস খেয়ে নিজের শোবার ঘরে এসে আধশোয়া হয়ে কিছু কাগজপত্র দেখতে লাগল। অফিসের কিছু জরুরি চিঠিপত্র। মনোজ ফিরল 11টায়। রোজমেরি এত রাত অবধি জেগে থাকে না। আজ নিঃশব্দে উঠে বাইরের ঘরে গিয়ে মনোজের ঢোকার মুখে দাঁড়িয়ে বলল, জামাকাপড় ছেড়ে আমার ঘরে এসো, কথা আছে। মনোজ অবাক হয়ে বলল, কথা? হ্যাঁ। মাতাল হওনি তো? আরে না, সামান্য দুপে। তাহলে ঠিক আছে। মনোজের বেশি সময় লাগলো না। মিনিট 15-র মাথায় রোজমেরির ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসল। সামান্য উদ্বেগের সঙ্গে বলল, খারাপ খবর নাকি? আমি খুব বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি গোপীনাথ বসু এখন কলকাতায়। মনোজ প্রচণ্ড অবাক হয়ে বলল, কলকাতায়? মাই গড, তা তো বেঁচে থাকারই কথা নয়। কিন্তু সে বেঁচে আছে। দুটো ইন্টারন্যাশনাল গ্যাং তাকে হন্য হয়ে খুঁজছিল, যে আটকেও রেখেছিল কারা যেন। ভুল খবর নয় তো? না, খবরটা যে দিয়েছে সে ভুল খবর দেওয়ার লোক নয়। কলকাতায় কোথায় আছে গোপীনাথ তা জানি না, খোঁজ করলেই জানা যাবে। এখানে তার আত্মীয় স্বজন আছে। সোনালী বা সুব্রতকে ট্যাগ করব নাকি? করতে পারো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। কেন বলো তো? গোপীনাথের বিপদ এখনো কাটেনি। তাকে মারবার জন্য একজন খুনিও কলকাতায় এসেছে। সর্বনাশ! এসব খবর তোমাকে দিল কে? দিয়েছে একজন। এখন আমি চাই গোপীনাথকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? মনোজ একটু ভাবল। তোর মাথা নেড়ে বলল, পুলিশ প্রোটেকশন ছাড়া আর বোধহয় কিছুই পারি না। পুলিশকে মোবিলাইজ করা সহজ কাজ নয়, অন্য কিছু ভাববো। ভাববার সময় আছে কি রোজমারি? বুঝতে পারছি না, তবে অনুমান করছি গোপীনাথকে প্রোটেকশন দিচ্ছে সুধাকর দত্ত। সে কে? ইন্টারপোল এজেন্ট নাকি? সে আসলে কে তা জানি না, তবে সেই লোকটাই। তাহলে আমরা তাকে অতিরিক্ত কি সিকিউরিটি দিতে পারি? ইন্টারপোলই তো তাকে পাহারা দিচ্ছে। রোজমারি বিরক্ত হয়ে ভ্রু কুঁচকাল। বলল, তুমি তো বোকা নও। এ কথায় অপ্রস্তুত হয়ে মনোজ বলল, কি বলতে চাইছ? গোপীনাথ বসুকে আমাদের দরকার, ঠিক তো? হ্যাঁ, ভীষণ দরকার। তাকে সকলেরই দরকার। সাক্ষী তাকে খুঁজছে, ব্রিটিশ মহল তাকে খুঁজছে, আরো লোক তাকে মারার জন্য বা ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল, পর্ব 12।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।